একটা সময় ছিল যখন শুধুমাত্র নির্বাচন দিবসকে ঘিরেই আমাদের সকল কর্মকাণ্ড আবর্তিত হতো। এই দশম সংসদ নির্বাচনকে নিয়ে যেহেতু প্রিপারেটরি ফেজেই নানান রকমের শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা ছিল, সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বছরখানেক সময়ের একটা ফ্রেমওয়ার্ক ধরে আমরা কিন্তু নির্বাচন পূর্ব, নির্বাচন দিবস, নির্বাচন পরবর্তী পর্যবেক্ষণের যে কার্যক্রম সেটি পরিচালনা করব। সেই পার্সপেক্টিভটা মাথায় থাকলে এবং আপনি আপনার যে মন্তব্য করলেন তার সূত্র ধরেই বলা যায় যে আসলে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে আপনার ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। আপনার 5 তারিখে যেটা, সেটা ছিল আসলে বাহ্যিক একটা আনুষ্ঠানিকতা। 154টা আসনের পর যে কটা অবশিষ্ট থাকে সেটি 300 আসনের, বাকিটা সেটাই আমরা দেখেছি। তার মধ্যে আবার ওই গোটা 8 আসনে কিন্তু পরবর্তীতে আবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তারপর ওই 154 জায়গায় 153টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত স্থিরকৃত থেকেছে। বরুড়ার একটি আসনে কোর্ট কেসের কারণে পরবর্তীতে আবার তারিখ নির্ধারিত হয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরকমের রকমফের কিন্তু আমরা লক্ষ্য করেছি। সুতরাং এক কথায় একদিন নির্দিষ্ট করে নির্বাচনের সাংঘিকরণ ঘটেছে এটা বলা কিন্তু যাবে না। এটা বিষয়টা সরল অঙ্কের মতো নয়। এটা আমার দুই যে সহবক্তা তারাও কিন্তু আমার ধারণা অস্বীকার করবেন না। কারণ আপনার 300 আসনের মধ্যে 153টা আসনের মীমাংসা ঘটে গেছে ডিজুরো সেন্সে আপনার 13-14 তারিখের ভেতরে। না, সেই মীমাংসার মধ্যে দিয়ে জনগণের যে ভোটের দেওয়ার অধিকার বা জনগণের যে বড় একদিনের বাদশা, ভোটের দিনের বাদশা, সেই জায়গাটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? এখন ধরুন এখানে পক্ষে বিপক্ষে ভিন্ন রকমের অবস্থান ছিল। আপনার শাসক দলের পক্ষ থেকে এখন যারা ক্ষমতায় আছেন তারা নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ছিলেন যে কোনো মূল্যে, আর আপনার যারা এখন মাঠের বিরোধী দল তারা যে কোনো মূল্যে এটা প্রতিহত করবার ঘোষণা দিয়েছিলেন। 48 ঘন্টার অবরোধ সর্বাত্মক এবং হরতাল দুটোই কিন্তু কার্যকর করার তারা তাদের যথাসাধ্য চেষ্টা করেছেন। এবং আমরা যে অবস্থাটি দেখেছি তখন সেটা কিন্তু রীতিমতো স্বাভাবিক ছিল এটা বলা যাবে না। এবং দশম সংসদ নির্বাচন বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে আনপ্রেসিডেন্টেড, এটাও কিন্তু সকল পক্ষকে স্বীকার করতে হবে। আপনাদের যে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ তার রিপোর্টে কত % ভোট পড়েছিল? আমরা আমাদের এই পুরো কার্যক্রমের নমুনা ভিত্তিতে 70টি আসন পর্যবেক্ষণ করেছিলাম, যেই 147টি আসনের আয়োজন ছিল। তার মধ্যে আমরা আমাদের পর্যবেক্ষণকৃত আসনগুলোতে দেখেছি 30+% অর্থাৎ 31% মতো কম বেশি আপনার ব্যালট কাস্ট হয়েছে। এখন আমরা দুটি বিষয় দেখবার চেষ্টা করেছি এখানটায়। একটা হচ্ছে আপনার অ্যামাউন্ট অফ ভায়োলেন্স উইদিন অ্যান্ড উইদাউট দোজ কনসার্ন পোলিং স্টেশনস, আর আরেকটি ছিল আপনার যে কাউন্টার ফয়েলটা, অর্থাৎ মুড়ি খাতা যেটাকে আমরা বলি বাংলায়, ব্যালট পেপার থাকে, ব্যালট পেপারটা ছিঁড়ে একজন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন, নির্বাচন কর্মকর্তা যিনি প্রিজাইড ওভার করছেন বা পোলিং অফিসার তার কাছে কিন্তু থেকে যায় সেই অংশটা। আমরা আমাদের পর্যবেক্ষক যারা ছিলেন তাদেরকে বলেছিলাম যে সেই মুড়ি খাতায় অবশিষ্ট যে কাউন্টার ফয়েল আছে সেইটা ভিত্তিতে আপনার পার্সেন্টেজটা নির্ণয় করবা। সেটার ভিত্তি দিয়ে কি আপনার কাছে মনে হয় সেটা থেকে আমরা বলছি যে 31% বলছি, কিন্তু আসলে কি মনে হয় সেই মুড়িতে কি পুরোপুরি ভাবে, এটা আপনার সাধারণ পর্যবেক্ষণ বলছি, আপনার সেই সিল মারা দেখে পর্যবেক্ষণ আমরা খুব রেস্ট্রিক্টেড দুটি বিষয়ে নিয়ে এসেছিলাম আমাদের পর্যবেক্ষণটা। বিস্তৃত পরিসরে 20, 22, 23 বা 24টা আমাদের যে প্রশ্ন থাকে চেকলিস্টে, সেটা যেহেতু বিশেষ পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেজন্য শুধুমাত্র দুটি এলিমেন্টে এনে কেন্দ্রীভূত করেছিলাম। একটি ছিল অ্যামাউন্ট অফ ভায়োলেন্স, আরেকটি ছিল আপনার কাউন্টার ফয়েল দেখে পার্সেন্টেজ নির্ণয় করা। সেক্ষেত্রে বিএনপি যেটা বললো 5% ভোট পড়েছে, সেই জায়গায় আপনারা কিভাবে অ্যাড্রেস করছেন? মানে 5% জনগণ ভোট দিতে গিয়েছে। এই ডিবেটটায় আমরা এই জন্যই যাব না যে আমাদের পর্যবেক্ষণ কিন্তু ওই 70টি আসনের ভিত্তিতে আমরা এই কথাটা বলছি। কোন কেন্দ্রে হয়তো একটি ভোটও পড়েনি, এরকম বেশ কিছু নমুনা বা দৃষ্টান্তও কিন্তু আছে। তো সেই জন্য আপনি যখন সেন্টারে কোনো ভোট পড়েনি এরকম আছে, এতে কোনো সন্দেহ নেই। এবং যেখানে ভোট পড়েনি, একটি ব্যালট পেপারও ব্যবহৃত হয়নি কেন্দ্রে,
মাইন্ড ইট, এটা কিন্তু আসন না, আসন কেন্দ্রে, বড় জি, একটা জি, কেন্দ্রে, বিষয়, নিশ্চয়ই, কেন্দ্রে কেন্দ্রে। এরকম হতেই পারে, এবং এর আগেও এরকম দৃষ্টান্ত হয়তো আমাদের নির্বাচন ইতিহাসে খুঁজে পাওয়া যাবে। একেবারেই এরকমের ঘটনাটি ঘটেনি, আনপ্রেসিডেন্টেড কিন্তু বলা যাবে না। তো সেই জন্যে আপনার যখন একটা অ্যাভারেজ হিসাবে আমরা যাই, তখন কিন্তু মোটা দাগে এরকম একটি চিত্রই আমাদের সামনে ফুটে ওঠে। নিশ্চয়ই আপনার কাছে আরো আলোচনা নিয়ে আসবো। আমি শ্যামলদা আপনার কাছেই আসতে চাই, যদিও আমরা শকত ভাই এক ধরনের ক্ষোভের সাথেই বললেন যে বিএনপি অফিসে যখন সাংবাদিকরা সরে যায়, এক ধরনের সেখানে তালা ভেঙে ঢুকে যাওয়ার যে চেষ্টা বা অপচেষ্টার কথা বলা হচ্ছে, যে কারণে নেতা কর্মীরা ভীষণভাবে ভীত আছেন, এবং সেখানে যিনি মুখপাত্র বিএনপি থাকেন তিনিও এক ধরনের অসুস্থ হয়ে পড়েছেন, আজকে সন্ধ্যার পর থেকে শোনা গিয়েছে। তো আসলে আমরা রাজনৈতিক বিতর্ক তো অনেক আছেই, যেটি মাঠ দখলের রাজনীতি রয়েছে, যেটি আমরা মনে করি যে কোনোভাবেই, আপনি যেটা বলছিলেন আমরাও খুব বেদনার সাথে বলি যে সিএনজিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, একজন শিক্ষিকা মারা গিয়েছেন, আবার শকত ভাই যেমন বললেন মিরপুরে একজনকে গুলি করে হত্যা করেছে। সেই জায়গা তো আমরা অ্যাড্রেস করছি, আপনারাও করছেন সাংবাদিক হিসেবে, কিন্তু যেটি মোটা দাগে রুহুল কবির রিজভী বললেন তাদের বিএনপি অফিসে ঢোকার একটা চেষ্টা করছে, যদি ঘটনা সত্যি হয়ে থাকে, পুলিশ বলছে অবশ্য সেটি না, তো সেই ক্ষেত্রে আসলে আমরা কি ধরনের মন্তব্য করতে পারি, কি বিশ্লেষণ আমরা করতে জানি পারি? না যে বিএনপি অফিসের পুলিশ ঢোকার চেষ্টা করছে এই মুহূর্তে। তিনি বলেছেন অবশ্য যে গণমাধ্যম আছে বলেই, তার মানে এখনো বিএনপির সেফগার্ড কিন্তু গণমাধ্যম। Definitely. রুহুল কবির রিজভীর বক্তব্য দেখলে যে গণমাধ্যম আছে বলেই তারা ঢুকছে না, গণমাধ্যম সরে গেলেই ঢুকবে। গণমাধ্যমের সেফগার্ড দিয়ে একটা এত বড় পলিটিক্যাল পার্টি 3বার ক্ষমতায়, তারা কি করে কতদিন এটা চালিয়ে যাবে সেটি একটি প্রশ্নের ব্যাপার। পলিটিক্যাল পার্টি তার স্ট্রেইনটা হচ্ছে পাবলিক সাপোর্ট, জনগণ দাঁড়াবে তাদের পাশে সবসময়, এবং আমি এখনো মনে করি যে একটি বড় অংশ জনগণ বিএনপিকে সমর্থন করে। কিন্তু তারা ওই দিকে মনোযোগ না দিয়ে আপনি দেখবেন গণমাধ্যমকে যেমন একদিকে তাদের সাপোর্টটি আশা করছে, বা এই যে আপনি যে মিরপুরের কথা বললেন, এটি ছাত্র দলের এক নেতা নিহত হয়েছেন, এটি আপনারও জিজ্ঞেস করতে হচ্ছে কোথায়, এটা আসলে গণমাধ্যমে সেই অর্থে আসেনি। হ্যাঁ, এটা আসা উচিত ছিল। আমি মনে করি যদি সেরকম একটা মিছিলে গুলি করে কাউকে হত্যা করে ঢাকা শহরে, না